গত ভিডিও শেষে আমি দুইটি মুভির লিঙ্কের কথা বলেছিলাম, যার মধ্যে একটিতে জর্জ নামে এক সাইকিয়াট্রিস্ট মধুসূদন বট্টিকে এক মা ছেলে আর তাদের ভাড়া বাড়ির বিষয়ে বলেছিল। ওই সিনটি দেখার পর আপনারা অনেকেই সেই মুভিটার এক্সপ্লেন করতে অনুরোধ করেছেন। আপনারা অনুরোধ করবেন আর আমি রাখবো না তা কি কখনো হয়? তবে আজ আমি ওই মুভিটার এক্সপ্লেন করার আগে প্রথমে আপনাদের সাবধান করে দিচ্ছি, যারা ভাড়া বাসায় থাকেন তারা ভিডিওটা নিজ দায়িত্বে দেখবেন। পরে বাসায় থাকতে ভয় পেলে আমাকে দোষ দিতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া সুপারন্যাচারাল হরর থ্রিলার মুভি ভূতা কালামের কথা, যার বাংলা অর্থ অতীত। এ এমন এক অতীত যা আপনার রাতের ঘুমকে কেড়ে নিবে। গভীর রাত, আমাদের এক বৃদ্ধা নারীকে দেখানো হয়। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু বৃদ্ধার ঘুম আসছে না। এই জন্য বৃদ্ধা তার নাতি ভিনুর রুমে গিয়ে বসে। নানিকে এত রাতে সজাগ দেখে ভিনু তার মা আশাকে গিয়ে বলে, মা, নানি উঠে গেছে। এই জন্য আশা তার মাকে তার মায়ের রুমে নিয়ে আসে। তবে বেডে শোয়ানোর সময় আশা বিনুকে বলে ডাইপার চেঞ্জ করতে হবে। বিনু বলছিল, মা, রাতের বেলা না করলে হয় না, কাল সকালে করব। কিন্তু আশা বুঝতে পারছে রাতেই চেঞ্জ করতে হবে, এই জন্য বিনুকে সাহায্য করতে বলে। এরপর দুজন মিলে ডাইপার চেঞ্জ করছিল। বিনু তখন মাকে বলছিল, দিনে 4-5 বার এভাবে ডাইপার চেঞ্জ করতে হয়, একটা হাউস নার্স রাখলেই তো পারো। কিন্তু আশার কথা, হাউস নার্সের বেতন কত জানিস? এত টাকা আমরা কোত্থেকে পাবো? স্কুল থেকে যে টাকা বেতন পাই, অনেক কষ্টে সংসার চালাতে হয়। এখানে আপনাদের বোঝার স্বার্থে বলে নিচ্ছি, বিনু ডি ফার্ম কমপ্লিট করেছে, চাকরির জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু চাকরি মিলছে না। আশা তার মাকে শুইয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। আর বিনুকে দেখা যায় নানির রুম থেকে সোজা ওয়াশরুমে গিয়ে বিড়ি ফুঁকছে। তবে সে যে ঘরের মধ্যে গোপনে বিড়ি ফুঁকে, এই বিষয়টি আশা জানে না। সবাই যার যার রুমে চলে গেছে, কিন্তু বিনুর নানি তখনও ঘুমায়নি। রুম পুরো অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যে বিনুর নানি কিছু একটা অনুভব করছিল। তার কাছে মনে হচ্ছিল কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। আর ওই জিনিসটাকে দেখতে পেয়ে বিনুর নানির চোখ দুটো একদম বড় বড় হয়ে যায়। ওই রাতে বিনুর নানির মৃত্যু হয়। সিন পরবর্তী দিন। খবর পেয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এসেছে। একদিকে বিনুর নানির সৎকারের প্রস্তুতি চলছে, আর অন্যদিকে আশা মাকে হারিয়ে মায়ের রুমে বসে চিৎকার করে কান্না করছে। সৎকার শেষ হলে সবাই যার যার বাড়িতে চলে যায়। আশা তখনও তার মায়ের রুমে বসে মায়ের বালিশটি ধরে কান্না করছে। অন্যদিকে বিনু ডাইনিং টেবিলে বসে ডিনার করছে। এদিকে বিনুর গার্লফ্রেন্ড প্রিয়া সেই সকাল থেকে বারবার কল করে যাচ্ছে, কিন্তু বিনু পিক করছে না। সিন চলতে এর কয়েকদিন পর আশাকে দেখা যায় গভর্নমেন্ট হসপিটাল এসেছে। আশা এখানে ডক্টর বিনার সাথে কথা বলে এবং জানায় তার মা মারা যাওয়ার পর থেকেই তার মধ্যে কেমন যেন একটা উদ্ভট চিন্তাভাবনা তৈরি হচ্ছে। একরকম বলতে গেলে সুইসাইডাল থট। আশা বুঝতে পারছে না সে কী করবে, কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছে না। সবসময় উল্টোপাল্টা সব কিছু মাথার ভিতর দিয়ে ঘুরছে। সব কিছু শোনার পর ডক্টর বিনা আশাকে বেশ কিছু মেডিসিন দেয়। মূলত আশার সমস্যাটি বেশ কিছুদিন আগে থেকে চলছে, কিন্তু আশা মেডিসিন বন্ধ করে দিয়েছিল। বিনা আশাকে বলেই দেয় এটা এক ধরনের ডিসঅর্ডার, আর এই সমস্যাটা আশার আগে আশার মায়ের মধ্যেও ছিল। তার মা মারা যাওয়ার পর এখন তার মধ্যেও তৈরি হয়েছে, তবে পরিবারের অন্য কোনো সদস্যের মধ্যে এমনটা নেই। তাই বিনা আশাকে একটু সাবধানে থাকতে বলে এবং সময় মতো মেডিসিনগুলো নিতে অনুরোধ করে। অন্যদিকে বিনুকে দেখা যায় ওয়াইন শপে গিয়ে ড্রিঙ্ক করছে। এটা সে মাঝে মধ্যে করে। আবার আশার বাড়িতে বিনুর চাচা মধু এবং মধুর স্ত্রী এসেছে। মধু আশার কাছে বিনুর কথা জানতে চায় যে ওর চাকরির কী হলো। আশা বলে চাকরি খুঁজছে। মধুর কথা, ও যে আগে কয়েকটি চাকরি পেয়েছিল সেগুলোর কী হলো? আশা তখন মধুকে বলে ওই চাকরিগুলো এই শহরের বাইরের, এই জন্য যায়নি, এখানে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। মধু তখন আশাকে বোঝায় সবসময় যে এখানে চাকরি পাবে তা তো আর নয়, শহরের বাইরে তাতে কি, ও সেখানে গিয়ে চাকরি করুক, এখানে তো তোমাকে দেখাশোনার জন্য আমরা আছি। কিন্তু আশা সোজা সাপটা মধুকে বলে দেয়, আমার একমাত্র ছেলেটা যদি আমাকে রেখে চলে যায়, আমার আপন বলতে আর কে আছে? আসলে কথাটা সত্যি। মধুরা যতই বলুক না কেন, দিন শেষে আশা একাই থাকবে। সিনট্রোজার রাতে বিনু বাসায় বসে টিভি দেখছিল। আশাও তার মায়ের হুইল চেয়ারটা পরিষ্কার করে রেখেছে। সে বিনুকে বলছিল, তোর নানির হুইল চেয়ারটা তোর নানির রুমে গিয়ে রেখে আয়। বারবার বলার পর বিনু এক সময় হুইল চেয়ারটা নিয়ে তার নানির রুমে রাখতে চায়, আর তখনই আচমকা ধাক্কা লেগে টেবিল থেকে তার নানির ব্যবহৃত চশমাটা পরে ভেঙে যায়। এতে করে আশা একটু বিরক্ত হয়ে বলে, তোকে দিয়ে কোনো কাজ সম্ভব নয়, যা কিছু করতে দেয় কিছু একটা সমস্যা করেই ফেলবি। আশা নিজে হুইল চেয়ারটা তার মায়ের বেডের পাশে নিয়ে ভাঁজ করে রেখে দেয়। সিন পরবর্তী দিন।
আশা স্কুলে বাচ্চাদের ড্রয়িং শেখাচ্ছিল। তখনই স্কুলের ভাইস প্রিন্সিপাল আশাকে ডেকে বলে, দেখুন এখানে আমরা বাচ্চাদের পড়াশোনা করাই, আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হয়, আর আপনি যদি মাঝে মধ্যে এমন অফ নেন তাহলে আমাদের জন্য সমস্যা। আশা তখন তাকে বোঝায়, আসলে আমার বাড়িতে একটু সমস্যা হওয়ার কারণে এমনটা হয়েছে, ভবিষ্যতে এমন হবে না, আর আমি বাচ্চাদের কথা মাথায় রেখে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করছি। মানে ইদানিং আশার কথাবার্তা, বাচ্চাদের সাথে মেশা, এই সব কিছুই স্কুল কর্তৃপক্ষ নোটিস করতে পারছে, তাই তারাও আশাকে একটু ভালোভাবে অ্যাপ্রোচ করতে বলছে। অবশ্য এই সব কিছু আশার জন্য লজ্জাজনক, তাই আশা ওইসব মেনে নিতে পারছে না। আশা লুকিয়ে লুকিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। সিন চলে যায় রাতে। আশা তার নিজের রুমে ঘুমিয়ে পড়েছে। বিনু টিভি দেখা শেষ করে নিজের রুমে ঘুমাতে যায়। ঠিক তখনই বিনুর কানে একটা শব্দ আসে। বিনুর মনে হচ্ছিল বিনুর নানির ঘর থেকে শব্দ আসছে। এই জন্য বিনু আস্তে আস্তে তার নানির ঘরের দিকে এগিয়ে যায়। এরপর বিনু দরজার ফাঁকা দিয়ে তাকাতে যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বিনু লক্ষ্য করে ঘরের মধ্যে তার নানি যে হুইল চেয়ারের মধ্যে বসে আছে। সিন চলে যায় পরদিন সকালে। বিনুর ঘুম ভাঙতেই বিনু বুঝতে পারে সে সব স্বপ্নে দেখেছে। যাই হোক, অনেকদিন প্রিয়ার সাথে তার দেখা হয় না, তাই বিনু ফ্রেশ হয়ে প্রিয়ার সাথে দেখা করতে একটি শাড়ির দোকানে যায়। মূলত কয়েকদিন পরে প্রিয়ার বান্ধবীর জন্মদিন, তাই প্রিয়া তার বান্ধবীর সাথে জন্মদিনের ড্রেস কিনতে এসেছে। বিনু প্রিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রিয়া একটু অ্যাভয়েড করছিল, কারণ প্রিয়া অনেকবার বিনুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও বিনু তাকে অ্যাভয়েড করেছে। অবশ্য বিনু প্রিয়াকে তার নানির মৃত্যুর বিষয়টিও বলে, কিন্তু প্রিয়ার কথা সেটা আমি জানি, কিন্তু তার আগে কি হয়েছিল, তার আগেও তো তুমি আমার সাথে যোগাযোগ করনি। তোমার জন্য ভালো হবে তুমি অন্য কোনো মেয়েকে খুঁজে নাও, আমার পিছে সময় নষ্ট করার প্রয়োজন কি। বিনু বুঝতে পারে প্রিয়া কী জন্য রেগে আছে, কারণ বিনুই গাফিলতি করেছে। বিনু সময় দেয়নি, তার কল রিসিভ করেনি, দেখা করেনি, এমনটা হয় স্বাভাবিক। তারপরও সে যথাসম্ভব প্রিয়াকে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে। বিনু প্রিয়াকে অনুরোধ করছিল অন্তত তোমাকে বাসা পর্যন্ত ড্রপ করে দিই, কিন্তু তাতেও প্রিয়া রাজি না হওয়ায় বিনু এক সময় তার বন্ধু শ্যামের সাথে দেখা করতে চায়। কিছুদিন আগে শ্যামের থেকে সে 1000 টাকা ধার নিয়েছিল। প্রথমে ওই টাকাটা শোধ করে। এরপর কথায় কথায় শ্যাম জানায় অনেকদিন যাবতীয় সে চাকরির জন্য চেষ্টা করছিল। এখানে কোনো চাকরি না পাওয়ায় শহরের বাইরের অন্য একটি জায়গায় একটি হোটেলে চাকরি হয়েছে। আগামী সপ্তাহে শ্যাম সেখানে চলে যাবে। কিন্তু বিনুর কথা ডিফার্ম কমপ্লিট করে শেষ পর্যন্ত একটি হোটেলের চাকরি করবি? শ্যাম তখন বিনুকে বোঝায় আমাদের মতো অনেকেই কমপ্লিট করে বসে আছে ঠিকই, কিন্তু শহরে চাকরি নেই, আপাতত যেটা পেয়েছি সেটাই করি, পরে না হয় দেখা যাবে। সাথে শ্যাম বিনুকে তাদের আরও বেশ কিছু বন্ধুদের ফটো দেখায় যারা ভালো ভালো জায়গায় চাকরি করছে, বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, মানে সবাই সেটেল। তারা দুজনই সেখানেই পড়ে আছে যেখান থেকে শুরু করেছিল। আর প্রত্যেকটি বেকার ছেলেদের একই গল্প। তাদের জন্য এই সময়টা খুবই কষ্টকর। সিন চলে যায় রাতে। আশাকে প্রতিনিয়ত এখন ওই মেডিসিন নিতে হচ্ছে। আশা বিনুর জন্য খাবার তৈরি করে বিনুকে খেতে ডাকে, কিন্তু বিনু জানায় বিনু সব খাবে না। তাই আশা রাগ করে নিজের রুমে চলে যায়। আর বিনু অনেক সময় টিভি দেখে কিচেনে গিয়ে এক প্লেট বিস্কিট বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছিল। তখনই বিনু লক্ষ্য করে তার নানির রুমের বাইরে কুকুর ডাকছে। এই জন্য বিনু তার নানির রুমে যায়। বিনু লক্ষ্য করে জানালা খোলা, তাই জানালা বন্ধ করে বিনু নিজের রুমে চলে আসে। সিন চলে যায় সকালে। আশার ঘুম ভাঙলে আশাও লক্ষ্য করে কুকুরগুলো তখনও ডাকছে, তাই আশা অন্য জানালাগুলো বন্ধ করে দেয়। এদিকে বিনুর আজ একটি চাকরির ইন্টারভিউ ছিল। বিনু সেখানে ইন্টারভিউ দিতে এসেছে। তারা যে সকল প্রশ্ন করছিল বিনু সবই উত্তর দিচ্ছিল, কিন্তু বিনুর স্টাডি শেষ করার পর ভালো একটা গ্যাপ পড়ে গেছে। এই জন্য তারা ওই গ্যাপের বিষয়ে জানতে চায়। বিনু জানে আগেও কয়েক জায়গায় চাকরির চেষ্টা করেছে, কয়েক জায়গায় হয়েছিল, কিন্তু শহরের বাইরে গিয়ে চাকরি করতে হবে বলে বিনু সেখানে জয়েন করেনি। এটা শুনে তারাও জানায় তারাও মূলত এই শহরের বাইরে একটি প্রজেক্টের জন্যই লোক নিচ্ছে। বিনু যেহেতু শহরের বাইরে গিয়ে চাকরি করতে চায় না, তাই এই চাকরি বিনুর জন্য নয়। তারপর বিনু তাদেরকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করছিল, কারণ চাকরি পেলে হয়তো বা মাকে বুঝিয়ে সে সেখানে শিফট করতে পারবে। সাথে বিনু তার বন্ধুর কথা বলে, কারণ বিনুর বন্ধুর রিকমেন্ডেশনে সে এখানে এসেছে। কিন্তু বন্ধুর কথা বলাতে যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা একটু রেগে যায়। তারা একসময় বিনুকে বলেই বসে, এইভাবে কেউ ইন্টারভিউ দিতে আসে? সাধারণ এথিক্সটা তুমি জানো না? শেপ নেই, মাথার চুল ঠিক নেই। বিনু তখন তার নানির মৃত্যুর বিষয়ে বলে, কিন্তু এখানে যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের একজনের দাদিও কয়েকদিন আগে মারা গেছে। তার গেট আপ কি আর বিনুর গেট আপ কি? মোট কথা তারা বিনুর কথাবার্তা বা বিনুর অ্যাপ্রোচ কোনো কিছুতে পছন্দ করছে না। এমনকি বিনুর কাছে পরিবারের বিষয়ে জানতে চাইলে বিনু জানায় তার বাবা তাকে 7 বছর রেখেই মারা গেছে। তার মা একটি প্রাইমারি স্কুলে চাকরি করে। এটা শুনে তারা উল্টো বিনুকে বলে যে তোমার মা বাচ্চাদের শিক্ষা দেয়, কিন্তু নিজের সন্তানকে সে শিক্ষা দিতে পারেনি।
একরকম তারা বিনুকে অপমান করে বের করে দেয়। বিনু এখান থেকে বাড়ি ফিরে সোজা তার বন্ধু শ্যামের সাথে দেখা করে। 2-3 দিনের মধ্যেই শ্যাম চলে যাবে। তাই বিনু শ্যামকে বোঝায়, তুই যেখানে চাকরি নিয়েছিস সেখানে কথা বলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? শ্যামের কথা, তোর মা তো চায় না তুই এখান থেকে অন্য কোথাও গিয়ে চাকরি করিস। আমি না হয় বলে কই ব্যবস্থা করতে পারবো, কিন্তু তুই যেতে পারবি তো? বিনু বলে, তুই আগে আমাকে একটা ব্যবস্থা করে দে, আমি মাকে ম্যানেজ করে নিব। শ্যাম তখন বিনুকে কথা দেয়, ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, তুই চিন্তা করিস না, বাড়িতে যা। এই জন্য বিনু চলে আসে। আর এদিকে আশা বিনুর কাপড় চোপড় ওয়াশিং মেশিন দিতে গিয়ে লক্ষ্য করে বিনুর কাপড় থেকে সিগারেটের গন্ধ আসছে। এমনকি বিনুর পকেটে লাইটার পেয়ে সে স্পষ্টই বুঝতে পারে বিনু আবারও সিগারেট খেতে শুরু করেছে। মানে আগে একবার খাওয়া শুরু করেছিল, তখন আশা নিষেধ করায় মাঝখানে বন্ধ ছিল, কিন্তু ইদানিং আবার খাচ্ছে। তাই রাতের বেলা খাবার টেবিলে আশা বিনুর কাছে জানতে চায়, তুই কি আবার সিগারেট খেতে শুরু করছিস? বিনু তখন অস্বীকার করে, আশার কথা আমি লাইটার পেয়েছি। তারপরও বিনু অন্য কথা বলে কাটিয়ে নেওয়ার চেষ্টা করছিল। আশা জানতে চায় চাকরির কি হলো। বিনু বলে, হয়নি, এখানে চাকরি খুঁজে কোনো লাভ নেই, তাই আমি ভাবছি আর খুঁজবই না। আশার কথা এভাবে হাল ছেড়ে দিলে হবে, চেষ্টা করে যেতে হবে, এক জায়গায় না এক জায়গায় তো নিশ্চয়ই হবে। বিনু তখন আশাকে বোঝানোর চেষ্টা করে যে সবাই তো আমার জন্য এখানে চাকরি নিয়ে বসে নেই, এখানে চাকরি না থাকলে কি আমি বসে থাকবো? অন্য শহরে গিয়ে কি আমার চাকরি করতে হবে না? তবে আশার একটাই কথা, এসব বলে কোনো লাভ নেই, চেষ্টা করে যা, কোথাও না কোথাও হয়ে যাবে। তবে বিনু আশাকে বলেই বসে, আমি ভাবছি শ্যাম যেখানে চাকরি নিয়েছে সেখানে চাকরি নিব। কিন্তু হোটেলের চাকরির কথা শুনে আশা বলে, তোকে এই জন্য আমি পড়াশোনা করিয়েছি, শেষ পর্যন্ত হোটেলের চাকরি করবি? বিনুর কথা, আমি যে পড়াশোনা করছি সেটা আমার ইচ্ছায় নয়, তুমি জোর করে আমাকে সেখানে ভর্তি করিয়েছিলে, আমি তো এটা করতে চাইনি, তোমার চাপে পড়ে করতে হয়েছে। আর এখন চাকরিও আমার তোমার মন মতোই করতে হবে, কোথাও চাকরি না পেলে কিছু একটা তো করতে হবে আমাকে। কিন্তু আশা কোনো কিছুতে রাজি হচ্ছে না, যে জন্য বিনু একসময় বলে বসে, আর যদি বাবা বাঁচা থাকতো তাহলে হয়তো বা আমাকে সাপোর্ট করত। আশার কথা, তোর বাবার জন্যই তো আমাদের এই অবস্থা, তোর বাবা যে পরিমাণ ঋণ রেখে মারা গেছে আজ পর্যন্ত সেই ঋণ পরিশোধ করতে হচ্ছে। তোর বাবাকে ছাড়াই আমি তোকে এই পর্যন্ত এনেছি, আর এখন বাবার কথা মনে পড়ছে। এত কষ্ট করে তোকে পড়াশোনা করালাম, আর এখন শেষ পর্যন্ত হোটেলে চাকরি করতে যাবি? বিনুর কথা দেখো, এভাবে নিজের ভবিষ্যৎ নষ্ট করে কোনো লাভ নেই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাবই। আশাও স্পষ্ট করে বলে দেয়, আমিও দেখে নিব তুই কী করে যাস, আমি তোর হাত পা বেঁধে রাখবো। বলে আশা নিজের রুমে গিয়ে কাঁদতে শুরু করে। আর মায়ের চিৎকার করে কান্না শুনে বিনুও মাকে বোঝানোর চেষ্টা করে, দেখো মা, আমার কথা বলতে হবে, এভাবে অর্ধেক কথা শেষ করে চলে যাওয়ার কোনো মানেই হয় না, একটা সিদ্ধান্ত তো আসতে হবে। সিন চলে যায় পরবর্তী দিন। গতরাতের বিষয় নিয়ে আশা একটু অন্যমনস্ক। ক্লাসের এক ছোট্ট বাচ্চা আশার সামনে স্কেল দিয়ে বারবার বেঞ্চে আঘাত করছিল। এই জন্য আশা এক সময় স্কেল ধরে হ্যাচকা টান দিলে বাচ্চার নাকে লেগে নাক ফেটে যায়। এই ঘটনার জন্য ভাইস প্রিন্সিপাল আবারও আশাকে ডাকে। আশা তাকে বোঝানোর চেষ্টা করে, স্যার আমি ইচ্ছা করে করিনি, আচমকা ঘটনাটি ঘটে গেছে, আমি বুঝতে পারিনি, আর ভবিষ্যতে আমারটা হবেও না। কিন্তু ভাইস প্রিন্সিপালের কথা, এটা নতুন কিছু নয়, বেশ কিছুদিন যাবত আপনি অন্যমনস্ক। এই বাচ্চার পরিবার আসছে, তাদেরকে আমি কী জবাব দিব? আশা বলছিল, আমি তাদের সাথে কথা বলি, আমি ম্যানেজ করার চেষ্টা করি, তার কথা দরকার নেই। আর আপনি যদি সুস্থই হবেন তাহলে এত মেডিসিন কেন নিতে হয় আপনার? বাচ্চাদের মামলা, তাই তারা কোনো রকম রিস্ক নিতে যাচ্ছে না। ভাইস প্রিন্সিপাল আশাকে স্পষ্টই বলে দেয়, স্কুলের স্বার্থে আমাকে এখন সিদ্ধান্ত নিতে হচ্ছে, আপনি কয়েকদিন স্কুলের বাইরেই থাকুন, সব কিছু ঠিকঠাক হলে তারপর চিন্তাভাবনা করা যাবে। তাই তারা আশাকে স্কুল থেকে বের করে দেয়। সিন চলে যায় রাতে। বিনু নিজের বেডে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। তখনই বিনুর নানির ঘরের দরজার শব্দ আসে। বিনু এগিয়ে গিয়ে দেখে দরজা পুরো খোলা, তাই দরজা বন্ধ করে শুয়ে পড়ে। আর পরবর্তী দিন বিনু শাওয়ার নিয়ে রুমে এসে যখনই ফোনটা চেক করতে যাবে, বিনু দেখে ফোনটা নিচে পড়ে আছে, পুরো ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। বিনু ধারণা করে গতরাতে তার মায়ের সাথে ঝামেলা হওয়ার কারণে তার মাই হয়তো বা রাগ করে ফোনটি ভেঙে ফেলেছে। তাই বিনু তার মায়ের কাছে জানতে চায়, ফোন কেন ভেঙেছ? কিন্তু আশার কথা, আমি তোর ফোন ধরিনি, ভাঙবো কি করে, আর আমি কেন তোর ফোন ভাঙতে যাব? বিনুর কথা, ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, তুমি না ভাঙলে কে ভাঙবে? আর তুমি কে ভেবেছ ফোন ভাঙলে আমাকে আটকে রাখতে পারবে? যদিও আশা ফোনটি ভাঙেনি, তারপরও বিনু পুরোপুরি ধরে নিয়েছে আশাই তাকে আটকানোর জন্য এমনটা করছে। বিনু একসময় আশাকে উদ্দেশ্য করে বলে, নানি মারা গেছে ভালো হয়েছে, না হলে তোমার এসব দেখে সহ্য করতে পারতো না। আশার কথা দেখ, আমার মাকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। বিনুর কথা, তুমিও তো চাচ্ছিলে বুড়িটা তাড়াতাড়ি মরে যাক। এটা শোনা মাত্রই আশা বলে, তুই বের হয়ে যা বাড়ি থেকে। বিনুর কথা, আমিও তো সেটাই চাচ্ছি, চলেই যাব।
আশাও বুঝতে পারছে না সে কীভাবে বিনুকে বোঝাবে। সেও যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছে সেটা তো অন্য কেউ বুঝতে পারছে না। আশা আবারও গভর্নমেন্ট হসপিটালে গিয়ে ডক্টর বিনার সাথে কথা বলে, তাকে বর্তমান পরিস্থিতি খুলে বলে। বিনা বলে, দেখুন, এই মুহূর্তে অন্য কিছু চিন্তা না করে রিল্যাক্স থাকার চেষ্টা করুন, ছেলের সাথে খোলামেলা কথা বলুন, আর যে মেডিসিনগুলো দিয়েছি ঠিকমতো নিন, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে বিনুকে দেখা যায় প্রিয়ার সাথে প্রিয়ার ওই বান্ধবীর বার্থডেতে গিয়েছে, আর এর ভিতর দিয়ে তাদের দুজনের মধ্যে যে দূরত্বটা ছিল সেটাও শেষ হয়ে গেছে। তো বার্থডে প্রোগ্রাম শেষ করে বিনু যথারীতি বাড়িতে চলে আসে। আশা তার নিজের রুমে শুয়ে আছে। বিনু বসে বসে কম্পিউটার টিপছিল। তখনই ড্রয়িং রুমে কিছু একটা শব্দ হচ্ছিল। বিনু এগিয়ে এসে দেখে সেখানে কিছুই নেই। এই জন্য বিনু দরজাটা বন্ধ করে বেডে গিয়ে শুয়ে পড়ে। বিনু ঘুমিয়েও পড়েছিল। তবে ঠিক কিছুক্ষণ পরই দরজা খোলার শব্দে বিনুর ঘুম ভেঙে যায়। বিনু উঠেই দেখে দরজাটা খুলে গেছে, কিন্তু বিনুর স্পষ্ট মনে আছে সে তো বন্ধ করে ঘুমিয়েছিল। বিনু আস্তে আস্তে সামনে যায়। বিনুর আবারও মনে হচ্ছিল তার নানির রুমের মধ্যে কিছু একটা হচ্ছে। তাই বিনু তার নানির রুমে গিয়ে লাইটটি অন করতেই দেখে বেডের সামনে তার নানির হুইল চেয়ারটি রাখা। কিন্তু হুইল চেয়ারটি তো বেডের এক পাশে ভাঁজ করে রাখা ছিল, এখানে খুলে কে রাখল? বিনু কিছু বুঝে ওঠার আগেই তার নানির ওয়াশরুমের মধ্য থেকে শব্দ আসছিল। এই জন্য বিনু ওয়াশরুমও চেক করে, কিন্তু ওয়াশরুমে তো কিছুই নেই। বিনু ওয়াশরুম চেক করে এসে হুইল চেয়ারটা নিয়ে ঠিক যেখানে ভাঁজ করে রাখা ছিল ঠিক সেখানে আগের মতো ভাঁজ করে রেখে দেয়। আর এরপর যখন ফিরে যাবে তখনই তার নানির চশমাটা পড়ে যায়। মানে মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছা করে এটা নিচে ফেলল। এরপরই বিনু যখনই চশমাটা তুলে রাখতে যাবে, বিনু আয়নার মধ্যে লক্ষ্য করে দরজাটা একা একা বন্ধ হয়ে যাচ্ছে। এটা দেখার পর কার মাথা ঠিক থাকে? বিনু একদম পুরো ভয় পেয়ে গেছে। বিনু দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা মনে হচ্ছিল বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। বিনু যতই চেষ্টা করুক না কেন খুলতে পারছে না। বিনু একসময় চিৎকার করে তার মাকে ডাকছিল, মা দরজা খোলো, মা দরজা খোলো, কিন্তু কোনো শব্দই আসার রুম পর্যন্ত যাচ্ছে না। বিনুও চিৎকার করছে আর শব্দ করছে, দরজা খোলার চেষ্টা করছে, কোনোভাবেই দরজা খোলা সম্ভব হচ্ছে না। আবার কিছুক্ষণ পর দরজার ওপাশে কারো কান্নার আওয়াজ ভেসে আসে। বিনু একসময় মনে করছিল তার মাই হয়তোবা তার সাথে মজা করছে, কিন্তু এরপর যেটা হয় তাতে বিনুর পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে যায়। বিনু যে হুইল চেয়ারটা রেখে এসেছিল হঠাৎ করে সেই হুইল চেয়ারটা নড়তে শুরু করে। এটা দেখে বিনুর গলা একদম শুকিয়ে যায়। বিনু পুরো ঘেমে যাচ্ছে। বিনু দরজার নিচে তাকিয়ে দেখে ছায়ার মতো কিছু একটা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বিনু ভয়ে জোরে চিৎকার করে তার মাকে ডাকছে আর দরজা খোলার চেষ্টা করছে। এভাবেই সকাল হয়ে যায়। সকাল হতেই মধু কল করে আশাকে জানায় বিনু তার বাড়িতে গিয়েছে। আশা যেন দ্রুত তার বাড়িতে চলে যায়। আশাও চেক করে দেখে বিনু তার রুমে নেই। তাই আশা সময় নষ্ট না করে একটি অটো নিয়ে সোজা মধুর বাড়িতে যায়। গিয়েই দেখে বিনু একটি রুমে ঘুমাচ্ছে। মধু বলে সকালবেলা এসে ঘুমিয়ে পড়েছে। ও এসে আমাকে বলল গত রাত নাকি তোমার মাকে দেখতে পেয়েছে, এমনকি সে তার রুমের মধ্যে ওকে বন্দি করে রেখেছিল। এমনটাই আজে বাজে কথাও সকালে আমাকে বলেছে। মধু বলে আমার মনে হচ্ছে ওর সমস্যা আছে। আর মধু কয়েকদিন আগেই বিনুকে একটি বার থেকে বের হতে দেখেছিল। মধু এটাও ধারণা করে হয়তোবা ড্রিঙ্ক করেছিল, এই জন্য এসব আবল তাবল বলেছে। মধুর কথা ইদানিং মাঝে মধ্যে ড্রিঙ্ক করছে, আমি তোমাকে আগেও কয়েকবার বলেছি। আশা বলে দেখুন, আমি ওর কোনো বিষয়ে ইন্টারফেয়ার করি না। মধুর কথা তোমাকে ইন্টারফেয়ার করতে হবে? তুমি পিছের কথা ভুলে গেছ? আশার কথা আমি বা কী করব? সব কিছু বাদ দিয়ে ঘরে শুধু ওর খেয়ালই রাখবো? মধু বলে দেখো, আমাদের ওর সাথে বসে ওকে ভালো করে বোঝাতে হবে। কিন্তু আশা বলছিল ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। মধু বলে না, আমার মনে হয় না তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। আমার মনে হয় ওর কাউন্সিলিং দরকার। আমার পরিচিত একজন লোক আছে, তার সাথে আমি কথা বলেছি। সে আসুক, দেখুক, তারপর একটা সিদ্ধান্তে আসা যাবে। তবে আশা রাজি না হলেও মধুর জোরাজুরিতে আশাকে মেনে নিতে হয়। আর কথা মতো মধু পরবর্তী দিনই জর্জ নামে একজন সাইকিয়াট্রিককে ডাকে। জর্জ মূলত এই শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা যারা ভুগছে তাদের কাউন্সিলিং সার্ভিস দিয়ে বেড়ায়। জর্জ বিনুর সাথে আলাদাভাবে কথা বলে। বিনুর কাছে সব বিষয় জানতে চাইলে বিনু তার সাথে ঘটা সব ঘটনা জর্জকে একে একে খুলে বলে যে তার সাথে রাতের বেলা ওই ঘটনাগুলো ঘটেছিল। কিন্তু জর্জ বারবার বিনুকে ওই বিষয়ে প্রশ্ন না করে তার হ্যাবিট সম্পর্কে, সে ড্রিঙ্ক করে কিনা, সে সিগারেট খায় কিনা, এই সব কিছু নিয়ে প্রশ্ন করছিল। এতে করে বিনুও বুঝতে পারছে জর্জ তার ওই কথাগুলো বিশ্বাস না করে জর্জ মনে করছে বিনু হয়তো নেশা করার কারণে এমন আবল তাবল চিন্তা করেছে। মানে ওই সব কিছুই বাস্তবে ঘটেনি, সব কিছুই তার কল্পনা ছিল। এজন্যই বিনু একসময় একটু উত্তেজিত হয়ে যায়, কারণ বিনু বুঝতে পারছে জর্জ তাকে বিশ্বাসই করছে না। তাই যতই জর্জ বিনুকে প্রশ্ন করছে বিনু ততই বিরক্ত হচ্ছে। একসময় তো বিনু জর্জকে সোজাসাপটা বলেই দেয়
আমার আপনার থেকে কোনো হেল্প নেওয়ার প্রয়োজন নেই, আপনি চলে যান। জর্জ বোঝানোর চেষ্টা করছিল, দেখো আমি বুঝতে পারছি তোমার সাথে কি হয়েছে, কিন্তু বিনুর কথা আমি কোনো কথাই বলতে চাই না, আপনি চলে যান। এই জন্য জর্জকে একসময় বাধ্য হয়ে বের হতে হয়। তবে যাওয়ার সময় মধুকে বলে যায়, আমি কাল আবার আসব, ওর সাথে আবারও কথা বলার চেষ্টা করব। যতটুকু আমার মনে হচ্ছে ও ড্রিঙ্ক করছে, স্মোক করছে, টেনশনের কারণে ঠিকমতো ঘুমাতে পারছে না। আর একজন মানুষ যদি টানা 48 ঘন্টা না ঘুমায় তাহলে তার এমন হ্যালুসিনেশন করার সম্ভাবনা বেশি থাকে। ওর ক্ষেত্রেও হয়তো এমনটাই হচ্ছে। এদিকে প্রিয়া বারবার বিনুকে কল করে যাচ্ছে, কিন্তু বিনু পিক করছে না, কারণ বিনু নিজেই তো একটা সমস্যার মধ্যে ভুগছে। প্রিয়াকে সে কি বলবে? সিন চলে যায় রাতে। বিনু সোফায় বসে টিভি দেখছে। আশাও টিভি দেখতে দেখতে পাশে ঘুমিয়ে পড়েছিল। প্রতিদিনের মতো আবারও বিনুর নানির ঘর থেকে শব্দ আসছিল। এই জন্য বিনু একটু এগিয়ে দেখার চেষ্টা করে। এর মধ্যে আশারও ঘুমিয়ে গেছে। আশা জানতে চায় কি হয়েছে। বিনু বলে ওই দিক থেকে শব্দ আসছে। এই জন্য আশা তার মায়ের ঘর, রান্নাঘর, নিজের ঘর, সবগুলো ঘর তল্লাশি করে। ফিরে এসে বলে, কই না তো, কোথাও কোনো শব্দ নেই। বিনু তখন বলছিল, তার মানে শুধুমাত্র আমি এসব শুনতে পাচ্ছি। আশা বিনুকে বোঝায়, তুই একটু ভালো করে ঘুমা, সব ঠিক হয়ে যাবে। বিনুর কথা, আমি কি ঘুমাবো, কি ঠিক হয়ে যাবে? শুধুমাত্র এইসব শুধু আমার সাথে ঘটছে, আমি সব শুনতে পাচ্ছি। মানে বিনুকে যে কেউ বিশ্বাস করছে না, এই জন্যই বিনু সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। কারণ বিনু তো বোঝাতে পারছে না যে আসলে বাস্তবে তার সাথে এই সব কিছু ঘটছে। সিন চলে যায় পরবর্তী দিন। আশা বাইরে বিনুর কাপড় নাড়ছিল। তখনই পাশের বাড়ির সিসিলি আশার কাছে বিনুর বিষয় জানতে চায়, যে ইদানিং বিনুকে দেখছি না, যে ও কোথায়। আশা বলে বাড়িতে আছে। সিসিলির প্রশ্নে আশাও বুঝতে পারছিল সিসিলি কোনো একটি বিষয় নিয়ে সন্দেহ করছে। তাই আশা তাকে অ্যাভয়েড করে ঘরে গিয়ে তার দরজা জানালা সব বন্ধ করে দেয়। এরপর আশা আবার ডক্টরের কাছে যায়, কারণ আশা বুঝতে পারছে এখন শুধু তার সাথে নয়, বিনুর সাথেও একই রকম ঘটনা ঘটছে। আশা ডক্টর বিনাকেও বিনুর বিষয় বলার জন্য এসেছে, কিন্তু আশা গিয়েই দেখে ডক্টর বিনার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। তাই আশা বর্তমান ডক্টরের সাথে কথা না বলে সোজা বাড়িতে চলে আসে। এদিকে আবার জর্জের আজ আসার কথা ছিল, কিন্তু জর্জ এসেই দেখে আশারা কেউই বাড়িতে নেই। আবার জর্জকে দেখে সিসিলি জানতে চাচ্ছিল, আপনি কার সাথে দেখা করতে এসেছেন? জর্জ বিনোদের কথা বলে। সিসিলি বলে, তারা তো বাড়িতে নেই, আর আপনি এখানে একা দাঁড়িয়ে থাকবেন না। সবাই বলে এই বাড়িটা খুব একটা ভালো না। সিসিলির কথায় জর্জের একটু সন্দেহ হয়। তাই জর্জ সিসিলির বাড়িতে গিয়ে সিসিলির কাছে বাড়ির বিষয় জানতে চায়, যে আসলে আপনি কী বোঝাতে চেয়েছেন। এর মধ্যে সিসিলির স্বামীও এসেছে। সেও জর্জকে জানায়, আসলে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল, তো এই জন্য লোকজন অনেক কথা বলাবলি করে। সিসিলি বলে, ওই বাড়িতে যারাই থাকে তাদেরই কোনো না কোনো সমস্যা হয়। জর্জের কথা কি তাদের নিজেদের বাড়ি না? সিসিলি বলে, না, তারা তো ওই বাড়িতে ভাড়া থাকে। আমরা কখনোই ওই বাড়িতে যাই না। 6 থেকে 7 বছর আগে ওই বাড়িতে যারা থাকতো, সেই বাড়ির পুরুষ লোকটা নিজের স্ত্রী এবং মেয়েকে বিষ খাইয়ে হত্যা করে নিজে নিয়েছিল। 5 থেকে 6 দিন পর ওই বাড়ি থেকে গন্ধ আসার পর আশেপাশের মানুষজন গিয়ে দেখতে পেয়েছিল যে ওই ঘরে এই ঘটনা ঘটেছে। এরপর তো 2 থেকে 3 বছর ওই বাড়ি তালাবদ্ধ অবস্থায় ছিল। পরবর্তীতে তারা ভাড়া দিতে শুরু করে। সিসিলি এবং তার স্বামী আনন্দ নামে এক ব্যাংকারের কথা বলে, যে সে ওই বাড়িতে মাত্র 2 থেকে 3 মাস থাকতে পেরেছিল। মানুষটা খুবই ভালো ছিল, কিন্তু এক রাতে সে নিজেও ফাঁস নেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় বেঁচে গিয়েছিল। এক কথায় ওই বাড়িতে যেই থাকতে আসে তাদের মধ্যে এই ধরনের প্রবণতা কাজ করে। আর এই বাড়ির আশেপাশের লোকজনেরা মনে করে যে ওই বাড়িতে যারা মারা গিয়েছিল তাদের আত্মাই এগুলো করছে। তারাও চাচ্ছে এই বাড়িতে যেই থাকবে তাদের মতোই মারা যাবে। এই সব কিছু শোনার পর জর্জও বেশ চিন্তায় পড়ে যায়, কারণ জর্জ তো এগুলোকে হালকাভাবে নিয়েছিল। সে ভেবেছিল হয়তোবা বিনুর মধ্যেই কোনো সমস্যা। এদিকে আবার ডক্টরকে না পেয়ে বিনুর মা জর্জকে ফোন করে, কারণ তার তো আর যাওয়ার জায়গা নেই। একমাত্র জর্জই তাকে সাহায্য করতে পারবে। সে জর্জকে তাদের বাড়িতে যাওয়ার অনুরোধ করে, কিন্তু জর্জ বলে, আমি তখন বাইরে আছি, আমি ফ্রি হয়ে আপনাদের জানাবো। মূলত জর্জ আর ওই বাড়িতে যেতে চাচ্ছে না। সরাসরি তার সেটা আশাকে বলতে পারছে না, তাই কাজের কথা বলে অ্যাভয়েড করে যাচ্ছে। অন্যদিকে শ্যামের চাকরি হয়েছে বলে শ্যাম চলে যাবে। যাওয়ার আগে বন্ধুদের নিয়ে একটি ড্রিঙ্ক করে পার্টি দিচ্ছিল। বিনু সেখানে আছে। তবে বিনু শ্যামের কাছে জানতে চায়, আমার চাকরির বিষয়ে কথা বলেছিস? শ্যাম বলে, ভুলে গেছি, বলবো, চিন্তা করিস না, ব্যবস্থা করে নিব। বিনু বুঝতে পারছে শ্যাম হয়তো বা গুরুত্ব দিচ্ছে না। এরপর বিনু সবার সাথে ড্রিঙ্ক করে। আর ড্রিঙ্ক করতে করতে একসময় তার ওয়াশরুমের চাপা বিনু ঘরের মধ্যে যায়, কিন্তু ওয়াশরুমে যাওয়ার সময় শ্যামের দাদিকে দেখে চিৎকার করে ওঠে। এমনকি সবাই ঘরের মধ্যে এসে দেখে বিনু প্যান্টের মধ্যেই হিসু করে দিয়েছে। মানে সে প্রচণ্ড ভয় পেয়েছে, কারণ বিনুর মধ্যে তো তার নানিকে নিয়ে বিভিন্ন কিছু কাজ করছিল।
এরপর বিনু বাড়িতে ফিরে আসে। আশা তখন রান্নাঘরে রান্না করছে। বিনু আশাকে বলে, মা আজ রাতে আমি তোমার ঘরে ঘুমাবো। আশাও বুঝতে পারে বিনু হয়তো ভয় পাচ্ছে। আশা আবার জর্জকে কল করে, কিন্তু জর্জ তার ফোন পিক করছে না। জর্জের স্ত্রী তখন জানতে চায়, তুমি কথা কেন বলছো না? জর্জও তার স্ত্রীকে আশাদের বিষয় বলে যে এই সমস্যা, আমি এদের মধ্যে ইনভলভ হতে চাচ্ছি না। কিন্তু জর্জের স্ত্রী বোঝায়, তুমি যেমনটা ভাবছো তেমনটা নাও হতে পারে। আশেপাশে কে কি বলল সেই কথা বিশ্বাস করে তুমি তোমার কেস ফেলে চলে এলে। তোমার অন্তত সত্যতা যাচাই করা উচিত ছিল। এই জন্য জর্জ পরবর্তী দিনই বিনুরা যে বাড়িতে ভাড়া থাকে ওই বাড়ির মালিকের কাছে তথ্য নিতে যায়, আর তার সাথে কথা বলে জানতে পারে ওই বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল, মানে যে পরিবার ওই বাড়িতে করেছিল, তারা অন্য কেউ নয়, এই ব্যক্তির ছেলে, ছেলের বউ আর নাতনি। জর্জ তার কাছে পুরো ঘটনার বিষয়ে জানতে চায় যে কী কারণে এমনটা করেছিল। লোকটি বলে, সব হয়েছিল আমার ছেলের বউয়ের জন্য। বিয়ের পর ওরা আলাদা থাকতে চেয়েছিল, ওই জায়গায় বাড়ি তৈরি করে ওরা সেখানে থাকতে শুরু করে। ওর স্ত্রী প্রথম বলেছিল ওই বাড়িতে সমস্যা আছে, আর পরবর্তীতে বলে যে আমার ছেলেরই নাকি মানসিক সমস্যা। এমনকি বারবার এটা বলায় একরকম আমার ছেলেকে পাগলই করে ফেলেছিল। এই জন্য আমার ছেলে একসময় সহ্য করতে না পেরে ওর স্ত্রী আর সন্তানকে বিষ খাইয়ে মেরে নিজে ফাঁস নিয়ে মারা গিয়েছিল। আশেপাশের লোকজন এমনটাই বলে। আর ওই বাড়িতে তাদের আত্মা এখনও বসবাস করছে। এই বিষয়ে সে বলে যে এটা তো মানুষ বলে, সে এটা বিশ্বাস করে না। তার কথা, আমাদের বাড়িতেও তো মানুষ মারা যায়, তাই না? সেজন্য কি আমরা বাড়িতে বসবাস করা বন্ধ করে দিই? সিন চলে যায় রাতে। বিনু আর আশা এক ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ মাঝরাতে আশার ঘুম ভেঙে যায়। আশা লক্ষ্য করে ওয়াশিং মেশিন থেকে শব্দ আসছে, কিন্তু এত রাতে তো আশা ওয়াশিং মেশিন অন করেনি। আশা প্রথমে একটু ভয় পেয়ে যায়। আশা ধীরে ধীরে ওয়াশিং মেশিনের কাছে গিয়ে মেশিনের প্লাগটাও খুলে ফেলে, কিন্তু আশা এটাই বুঝতে পারছে না সে আর বিনু তো একসাথে ঘুমাচ্ছিল, মেশিনকে ছাড়ল। ঠিক তখনই বিনু এসে পড়ে। বিনু আশার দিকে তাকিয়ে বুঝতে পারে শুধু সেই না, আশাও এখন এসব অনুভব করছে। আশাও বুঝতে পারে বিনুর সাথে এতদিন এমনটাই ঘটছিল। সিন চলে যায় পরদিন সকালবেলা। জর্জ আনন্দ নামে সে ব্যাংকারের বাড়িতে গিয়ে আনন্দের স্ত্রীর সাথে কথা বলে, কারণ আনন্দ ওই ঘটনার পর বেঁচে ঠিকই গিয়েছে, সে এখন প্যারালাইজড। আনন্দের স্ত্রী জানায়, ওই রাতে আমার কাছে খাবার চেয়ে সে বেডরুমে গিয়েছিল। পরে আমি তাকে ডাকতে গিয়ে দেখি সে এই কাজটা করার চেষ্টা করছে। সে শুধু বারবার বলতো ওই বাড়িতে সে কাউকে দেখত এবং কিছু ঘটত, কিন্তু আনন্দর স্ত্রীর কথা, ওই বাড়িতে আমি আর সে ছাড়া আর কেউই ছিল না। কিন্তু আনন্দ তার স্ত্রীকে বোঝাতো, তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে আমরা ব্যতীত আরও কিছু মানুষের উপস্থিতি তুমি বুঝতে পারবে। এদিকে গতরাতে যে ঘটনাটা ঘটল, তাতে করে বিনু এখন বুঝতে পারছে যে বিনু এতদিন ভুল করেনি, আসলে ঘটনাগুলো ঘটছে। তাই বিনু প্রিয়ার সাথে দেখা করে প্রিয়াকেও সব বিষয় খুলে বলে যে আমাদের বাড়িতে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু প্রিয়া বিষয়টি সিরিয়াসলি না নিয়ে বিনুকে রেস্ট করতে বলে, যে জন্য বিনুও বুঝতে পারে প্রিয়া গুরুত্ব সহকারে নেয়নি। প্রিয়া ভাবছে বিনুর মধ্যে হয়তো সমস্যা আছে, আর কেই বা এগুলো বিশ্বাস করতে চাইবে। যতক্ষণ পর্যন্ত নিজে এগুলো এক্সপিরিয়েন্স না করবে কেউই আসলে বিশ্বাস করবে না। কিন্তু বিনুর সাথে তো এসব হচ্ছে, সে তো এক্সপিরিয়েন্স করছে, সেই জন্যই সে তার ভালোবাসার মানুষকে তার সমস্যার কথা খুলে বলেছে। কিন্তু সেই ভালোবাসার মানুষটি তাকে না বুঝে উল্টো তাকেই সান্ত্বনা দেয়। বিনু রাগ করে সেখান থেকে চলেই যায়। বিনু স্পষ্ট বুঝতে পারছে কেউই তাকে বিশ্বাস করছে না। এই জন্য বিনু বাড়ি গিয়ে অনেক ড্রিঙ্ক করে, এমনকি এক ব্যক্তির সাথে ধাক্কা লাগায়। বিনু তার সাথে মারামারি করলে বাড়ি থাকা লোকজন তাকে ইচ্ছামতো পেটায়। খবর পেয়ে মধু বিনুকে সেখান থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে। মধু আশাকেও বলে, তোমাকে আগেই বলেছিলাম ওর খেয়াল রাখতে, এখন সব কিছু কন্ট্রোলের বাইরে চলে গেছে, ওকে এখন প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। আশাও কোনো কথা বলতে পারছে না, তার চোখ দিয়ে শুধু অঝরে জল গড়িয়ে পড়ছে। আবার বাড়িওয়ালা বা আনন্দ এদের থেকে সব কিছু জানার পর জর্জ মধুকে কল করে বিনুর সাথে আরেকবার দেখা করতে চায়। কিন্তু মধু জর্জকে বলে যে বিনু এই ঘটনাগুলো ঘটিয়েছে, আমাদের মনে হচ্ছে না ওর কাউন্সেলিংয়ের দরকার, ওকে এখন হসপিটাল নিয়ে অ্যাডমিট করতে হবে। তার কথা পাগলকে পাগলাকারতে নিয়ে চিকিৎসা করালে ভালো হবে। তাই সে জর্জকে আসতে নিষেধ করে দেয় এবং বিনুকে মানসিক হসপিটালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়ে নেয়। সিন চলে যায় রাতে। আশা আর এগুলো নিতে পারছে না, এত সমস্যা নিয়ে আশার আর বাঁচারও ইচ্ছা নেই। তাই আশা এক সময় খাবারের মধ্যে পয়জন মিশিয়ে সব সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নেয়। এরপর রাতের বেলা খাবার টেবিলে বিনু বলছিল, আমার ক্ষুধা নেই মা। আশা বোঝা, চিন্তা করিস না, খাবারটা খেয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়, সকালবেলা সব কিছু ঠিক হয়ে যাবে। বিনু তখন আশাকে বলে, জানো মা, সব থেকে বড় ভয়টা আমি কোথায় পাই? আমার কাছের মানুষজনেরা আমাকে বিশ্বাস করে না, তারা মনে করে সমস্যা আমার মধ্যে, আমিই সব সমস্যা। তোমার কি মনে হয় মা, আসলে আমি কি সমস্যা? কেউই আমাকে বুঝতে চেষ্টা করে না মা,
এই সময় অন্তত তোমার আমার পাশে থাকা উচিত। আশা তখন কাঁদতে কাঁদতে বলে, তুই কি দেখতে পাস না আমি কি জন্য বেঁচে আছি? আমি তো শুধুমাত্র তোর জন্যই বেঁচে আছি। যে ভুল আমি আমার জীবনে করেছি, আমি চাই না সেই ভুলটা তোর জীবনে হোক। আশা বলছিল আর কাঁদছিল। বিনু তখন আশাকে বোঝায়, মা তুমি কান্না করো না, আজকের পর থেকে আমি আর কখনোই তোমাকে কষ্ট দেব না। আশাও বুঝতে পারে সে ভুল সিদ্ধান্ত নিচ্ছিল, তাই আশা তাদের জন্য বানানো খাবারগুলো ফেলতে কিচেনে চলে যায়। আর এদিকে বিনু পানি খাচ্ছিল। তবে পানি খেয়ে গ্লাসটি রাখা মাত্রই সামনের গ্লাসটি হঠাৎ করে মুভ করতে শুরু করে। বিনু চিৎকার করে ওঠে। আশা এলে বিনু আশাকেও বলে, মা গ্লাসটা এখান থেকে সরে গেছে। ঠিক তখনই আশার মায়ের ঘরের দরজাটা খুলে যায়। ভিতর থেকে কেমন যেন একটা শব্দ আসছিল, মানে বিছানা থেকে উঠলে যেমন কর্মর করে একটা শব্দ আসে তেমন একটা শব্দ আসছিল। এমনকি হঠাৎ করে ডাইনিং টেবিলের একটি চেয়ারও সরে যায়। বিনু সাথে সাথে তার মায়ের হাত ধরে পাশের রুমের মধ্যে ঢুকে পড়ে। আশা বলছিল তো চাচাকে কল কর, কিন্তু বিনু ফোনটি রেখে এসেছে, দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু দরজা বন্ধ করলে কি হবে? আশারা অনুভব করছিল কোনো একটা ইনভিজিবল স্পিরিট তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর প্রত্যেক কদমে কদমে শব্দ পাওয়া যাচ্ছে। এমনকি দরজার ওপাশ থেকে কেউ দরজা পেটাচ্ছে, এমনভাবে পেটাচ্ছে যেন দরজা ভেঙে তারপর এখানে ঢুকবে। আশা আর বিনু ভয়ে কোনো শব্দ করতে পারছে না। তবে এইভাবে কিছুক্ষণ চলার পর রুমের বাতিগুলো ব্লিঙ্ক করতে শুরু করে, আর দরজার লকও ভেঙে গেছে, যে জন্য বিনু একটি টুল দিয়ে দরজাটা আটকানোর চেষ্টা করছিল। তবে দরজা খুলে যাওয়ায় বিনুরা আস্তে আস্তে দরজা দিয়ে বের হয়ে মেইন গেটের কাছে এসে বের হওয়ার চেষ্টা করছিল। কিন্তু দরজাটা খুলতে গিয়ে দেখে তারা তো দরজা লক করে রেখেছে। বিনু জানতে চায়, মা চাবি কোথায়? আশা বলে, চাবি তো আমি রান্নাঘরে ফ্রিজের উপর রেখে দিয়েছি। তার মানে তাদেরকে আবার রান্নাঘরে ফিরে যেতে হবে। বিনু তখন আশাকে এখানেই রেখে কিচেনে চাবি আনতে চায়। আর বিনু চলে যাওয়ার পর আশা তার মায়ের রুমের দিকে তাকাতেই দেখে রুমের মধ্যে একটি রশি ঝুলছে। বিনু যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল, বিনু অনুভব করছিল পাশের ঘরের বিছানায় কোনো এক ছায়ার মতো এক নারী বসে কান্না করছে। বিনু খুব ভয়ে ভয়ে ঘাড় ঘোরাতেই হঠাৎ করেই সেই ছায়াটা অদৃশ্য হয়ে যায়। এরপর বিনু যখনই রান্নাঘরে ঢুকে ফ্রিজের উপর থেকে চাবিটি তুলতে যাবে, ঠিক তখনই ফ্রিজের পাশ থেকে বাচ্চার মতো কিছু একটা দৌড়ে চলে যায়। তারপরও বিনু অনেক সাহস করে চাবিটি নিয়ে দ্রুত ড্রয়িং রুমে চলে আসে। কিন্তু আসার পরই বিনুর মা বিনুকে আটকে দেয়। বিনুও লক্ষ্য করে তাদের সোফার মধ্যে ওই ব্যক্তিটি বসে আছে, যে ব্যক্তিটি তার স্ত্রী এবং সন্তানকে বিষ খাইয়ে মেরে নিজে মারা গিয়েছিল। ওই ব্যক্তির আত্মাটা অন্ধকারের মধ্যে চুপচাপ বসে আছে। বিনু আর বিনুর মা একদম নিস্তব্ধ হয়ে গেছে, তাদের নিঃশ্বাসটা পর্যন্ত আটকে যাচ্ছিল। তারা একভাবে শুধু ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছে। বিনুর মা বিনুর হাতটা চেপে ধরে, দুজনের হাত পা কাঁপছে, পুরো শরীর ঘেমে যাচ্ছে। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে যায়। হঠাৎ করে বিনুর নারীর চশমাটা সামনে এসে পড়ে। বিনু যখনই চশমার দিকে তাকায়, ঠিক তখনই একটি বাচ্চার হাত ওই চশমাটি নিয়ে সেখান থেকে চলে যায়। এমনকি ওই বাচ্চা মেয়েটি বিনুর আশেপাশে দিয়ে হাঁটছিল। বিনু না পারছে চোখ খুলতে, না পারছে চিৎকার করতে। আশা শুধু বিনুকে বলে, তুই আমার দিকে তাকা, চাবিটা আমাকে দে। আশা অনেক কষ্টে বিনুর হাত থেকে চাবিটা কেড়ে নেয়। তবে যখনই সে দরজাটা খুলতে যাবে, আশা দেখে ওই আত্মাটা তার সামনে এসে দাঁড়িয়ে আছে। একদিকে ওই ব্যক্তির আত্মা সোফার সামনে দাঁড়িয়ে আছে, অন্যদিকে তার স্ত্রীর আত্মা দরজার পাশে দাঁড়িয়ে আছে, আর মেয়েটা তো চশমা হাতে আশপাশে ঘুরছে। তিন দিকে তিনটি আত্মা। এদেরকে দেখার পর বিনু আর আশার আত্মাও যেন বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। তারপরও আশা অনেক সাহস করে দরজার কাছে গিয়ে চাবি দিয়ে দরজার লকটি খোলার চেষ্টা করে। তারা এতটাই আতঙ্কিত, হাত এতটাই কাঁপছে যে চাবিটা ঠিকমতো ঠোকাতে পর্যন্ত পারছে না। তারপরও আশা অনেক চেষ্টার পর দরজাটি খুলে ফেলে। কিন্তু বিনুরা যখনই দরজা দিয়ে বের হচ্ছিল, তখনই ভিতরে থাকা ওই আত্মাটা দরজাটি ধরে ফেলে। মানে বিনু যতই লাগানোর চেষ্টা করুক না কেন, সে দরজা বন্ধ করতে দিচ্ছে না। হাতটা এতই বিদঘুটে, বিনু দেখা মাত্রই বিনুর পিলেটা চমকে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। রাতের বেলা এই ঘটনার পর বিনুরা এক মুহূর্ত আর এই বাড়িতে থাকবে না। আজই তারা এখান থেকে অন্য একটি বাড়িতে চলে যাচ্ছে। জর্জ এসেছে। মধুও সব কিছু জানার পর জর্জকে শুধু বলে, এসব সত্যি কিনা আমি জানি না, তবে ওরা যেহেতু অন্য জায়গায় চলে যেতে চাচ্ছে, আমি এখন এতটুকুই করতে পারি। জর্জের কথা, এইসব মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমাদেরকে তাদের মতো করেই তাদেরকে সাহায্য করা উচিত। মধুর কথা, আমরা যদি এসব নিয়ে ভাবি তাহলে আমরা কোনো বাড়িতেই থাকতে পারবো না, বিশেষ করে ভাড়া বাড়িতে।
মানে এই বাড়িতে পূর্বে কোনো কিছু ঘটেছে কি না সেটা তো আর আমরা জানি না। প্রতিটি বাড়িরই তো নিজস্ব সমস্যা থাকে, তাই না? একদিকে বাড়ির মালামাল বের করা হচ্ছে। বিনু আর আশাও রাস্তায় দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। বিনুকে চিন্তিত দেখে আশা জানতে চাচ্ছিল, এখনও তুই কী নিয়ে চিন্তা করছিস? বিনু বলে, আমি নিজের কথা চিন্তা করছি না মা, আমাদের পর এই বাড়িতে যারা থাকতে আসবে আমি তাদের নিয়ে চিন্তা করছি। এরপর বিনুরা তো চলে যায়, বাড়িটি বাড়ির জায়গাতেই রয়ে যায়। আর এই বাড়ির মধ্যে ঘটার সমস্যাগুলো বাড়ির মধ্যে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়। এটাই স্বাভাবিক। ঘর যেমন ঘরের মধ্যেই থাকে, সমস্যাগুলো ঘরের মধ্যে আটকা পড়ে যায়। এই ঘর থেকে কেউ মুক্তি পেয়ে চলে যায়, আর পরবর্তীতে এই ঘরেই কেউ এসে বিপদে পড়ে। তবে জর্জ যে কথাটা বলেছে সেটাই বাস্তব। এগুলো মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, তাই যারা এসব এক্সপিরিয়েন্স করেছে তারা এসব সম্পর্কে জানে। যারা করেনি তাদের জন্য এগুলো হাস্যকর। যাই হোক, আমরা কেউই চাইব না এমন সিচুয়েশনে পড়ার। আর এটা দেখার পর যারা ভাড়া বাসায় থাকেন দয়া করে ভয় পাবেন না। এটাকে এন্টারটেইনমেন্টের জন্য সাধারণ একটা মুভি ভেবে নিন, কারণ মুভিতে যেটা দেখানো হচ্ছে সেটা বাস্তবে ঘটবে বা ঘটেছে এমন কোনো প্রুফ কিন্তু নেই, তো ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু মুভিটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।